আমাদের আজকের পড়াশোনার বিষয় বৃত্ত এবং তার স্পর্শক। আমরা এর আগে কোনো বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু বা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে সমস্ত স্পর্শক, যে দুটো স্পর্শক আঁকা যায়, সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনা মূলত আমরা দুটো বৃত্ত এবং তাদের সাধারণ স্পর্শক বিষয়ে জানার চেষ্টা করব। তো আমরা শুরুতে দেখে নিই যে দুটো বৃত্ত একটা সমতলের ওপরে কীভাবে অবস্থান করতে পারে। লক্ষ্য করো, ছবিতে একটা বড় বৃত্ত, তার ভেতরে একটা ছোট বৃত্ত রয়েছে এবং উভয় বৃত্তের কেন্দ্র একই। অর্থাৎ এই দুটো বৃত্তকে আমরা বলবো সমকেন্দ্রীয় বৃত্ত। অর্থাৎ একটা বৃত্তের অভ্যন্তরে একটা বৃত্ত রয়েছে এবং উভয় বৃত্তের কেন্দ্র একই। সমকেন্দ্রীয় বৃত্ত বলতে পারি, এককেন্দ্রীয় বৃত্ত ইত্যাদি। দ্বিতীয় ছবি এরকম, একটা বৃত্তের অভ্যন্তরে অন্য বৃত্ত অবস্থান করছে, কিন্তু বৃত্ত দুটোর কেন্দ্র পৃথক। অর্থাৎ ছোট বৃত্তটি বড় বৃত্তের অভ্যন্তরে আছে, এটুকুই বলা যেতে পারে। আমরা তৃতীয় একটা ছবি লক্ষ্য করি। লক্ষ্য করো, দুটো বৃত্ত পরস্পরের সাথে সংযোগ নেই, বাইরে অবস্থান করছে। অর্থাৎ এই দুটো বৃত্ত এভাবে আলাদা আলাদা জায়গায় অবস্থান করতেই পারে। এরপর লক্ষ্য করো, আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি যে ছবিটিতে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, আর ছেদ করলে দুটো বিন্দুতে ছেদ করবে। এছাড়া একটা বৃত্তের অভ্যন্তরে আরেকটা বৃত্ত থাকলে যদি এরকম লক্ষ্য করা যায় যে বৃত্ত দুটোর একটাই সাধারণ বিন্দু আছে, তখন আমরা বৃত্ত দুটোকে অন্তঃস্পর্শ করেছে এরকম বলতে পারি। প্রথম ছবিতে সেটি দেখানো হয়েছে। দ্বিতীয় ছবিতে লক্ষ্য করো যে দুটো বৃত্ত দুটো বাইরে অবস্থান করছে, একটার বাইরে অন্য বৃত্ত রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা সাধারণ বিন্দু আছে। অর্থাৎ আমরা বলবো বৃত্ত দুটো বহিঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ যখন করছে দুটো বৃত্ত, আমরা ওই সাধারণ বিন্দুটি, উভয় বৃত্তের যে সাধারণ বিন্দু, ওই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি তো সেইটি উভয় বৃত্তেরই স্পর্শক হবে, অর্থাৎ সাধারণ স্পর্শক। বহিস্থভাবে স্পর্শ করলেও আমরা একটা সাধারণ স্পর্শক পেতে পারি। সাধারণ বিন্দুতে উভয় বৃত্তেরই স্পর্শক। এই যে দুটো বৃত্ত পরস্পরকে যখন বহিঃস্পর্শ করেছে, তখন কিন্তু ওই বৃত্ত দুটোর আমরা আরও দুটো সাধারণ স্পর্শক পেতে পারি। আমরা ছবিতে দেখিয়েছি, একটা লাল রঙের, অন্যটি বেগুনি রঙের। এই যে দুটো স্পর্শক, এগুলোও আমরা পেতে পারি। অর্থাৎ দুটো বৃত্ত নিজেদের মধ্যে যদি বহিঃস্পর্শ করে, তাহলে কিন্তু ওই বৃত্ত দুটোর তিনটে সাধারণ স্পর্শক পাওয়া সম্ভব। প্রথম ছবিতে যে ক্ষেত্রে বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করেছে, সেখানে একটা সাধারণ স্পর্শক আমরা পেতে পারি। যখন দুটো বৃত্ত অবস্থান এরকম হয় যে স্পর্শ করেনি, ছেদ করেনি, বাইরে অবস্থান করছে দুটো বৃত্ত, তখন আমরা সেই দুটো বৃত্তের চারটি সাধারণ স্পর্শক পেতে পারি। আমি ছবিতে দুটো লাল কালিতে এবং দুটো নীল কালিতে দেখিয়েছি সাধারণ স্পর্শক।
এই প্রসঙ্গে বলি যে সাধারণ স্পর্শক, লক্ষ্য করে দেখো এক্ষেত্রে লাল কালিতে যে দুটো স্পর্শক আঁকা হয়েছে, এই দুটো স্পর্শকের ক্ষেত্রে বৃত্ত দুটোর কেন্দ্র একই পাশে অবস্থান করছে। আর নীল কালির দিয়ে আঁকা হয়েছে যে দুটো স্পর্শক, তাদের ক্ষেত্রে বৃত্ত দুটির কেন্দ্র ওই রেখাটির বিপরীত পাশে অবস্থান করছে। তো যে ক্ষেত্রে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্তের কেন্দ্র অবস্থান, সেই ধরনের সাধারণ স্পর্শককে আমরা বলি সরল সাধারণ স্পর্শক। আর যে ক্ষেত্রে সাধারণ স্পর্শকটির উভয় পাশে বৃত্ত দুটির কেন্দ্রের অবস্থান, তাকে আমরা বলি তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আমরা দুটো বৃত্তের ক্ষেত্রে যে সমস্তভাবে স্পর্শক আঁকা যায়, বৃত্ত দুটোর অবস্থান সে সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাই আমাদের উপপাদ্যতে, এই সংক্রান্ত উপপাদ্য 42, যেখানে বলা হচ্ছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। আমরা চিত্র অঙ্কন করি। দুটো বৃত্ত স্পর্শ দুভাবে করতে পারে। প্রথম ছবিতে আমরা দেখাচ্ছি যে বহিঃস্পর্শ করেছে, দ্বিতীয় ছবিতে লক্ষ্য করো দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করেছে। এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রথম ক্ষেত্রে বহিঃস্পর্শ, দ্বিতীয় ক্ষেত্রে অন্তঃস্পর্শ। আমাদের কি করতে হবে না, আমরা এপি এবং বিপি যদি যুক্ত করি তাহলে লক্ষ্য করে দেখবে যে এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু, এই তিনটে বিন্দু এক রেখায় অবস্থিত হবে, এইটি প্রমাণ করতে হবে। তো আমরা এভাবে একটু লিখে নিতে পারি যে মনে করি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এ, বি ও পি সমরেখ। তো এটি প্রমাণের জন্যে আমরা একটা অঙ্কনের সাহায্য নেব, আর সেটি হচ্ছে যে ওই পি বিন্দুতে উভয় বৃত্তের যেটি সাধারণ স্পর্শক সেটি অঙ্কন করব। আমরা অঙ্কন করেছি এবং স্পর্শকটির নাম দিয়েছি পিটি। দেখো যে ক্ষেত্রে বহিঃস্পর্শ করেছে পিটি, এই স্পর্শকটি কিন্তু তির্যক সাধারণ স্পর্শক, এবং যে ক্ষেত্রে অন্তঃস্পর্শ করেছে দ্বিতীয় ছবিতে, সেক্ষেত্রে এই রেখাটি, এই স্পর্শকটি, সেটি কিন্তু কেন্দ্র দুটো একই পাশে আছে, সুতরাং সরল সাধারণ স্পর্শক। আমরা এই অঙ্কনের কথা লিখে ফেলব যে এপি এবং বিপি যোগ করা হলো। এবার আমরা চলে আসি প্রমাণে। দেখো লক্ষ্য করে আমরা আগে উপপাদ্যতে দেখেছি যে একটা বৃত্ত এবং তার স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপরে লম্ব হয়। তো এই কেন্দ্রীয় বৃত্তে পিটি স্পর্শক, এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি হবে না, পিটি লম্ব এপি হবে। আবার বি কেন্দ্রীয় বৃত্তে পিটি স্পর্শক, বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতেই পারি পিটি লম্ব বিপি। তো এই এপি এবং বিপি উভয়েই কি হলো না, পি বিন্দুতে পিটি এই রেখাটির উপরে লম্ব হলো। একই রেখা, তার উপরে একটা বিন্দুতে দুটো লম্ব আমরা দেখছি, এপি এবং পিবি। তা কীভাবে সম্ভব না, এপি এবং বিপি তারা যদি এক সরল রেখায় অবস্থিত হয় তাহলেই কিন্তু এটি সম্ভব। তার মানে আমরা কি বলতে পারি যে এ বিন্দু, বি বিন্দু ও পি বিন্দু সমরেখ। আমাদের প্রমাণ হয়ে গেল এই উপপাদ্যটি। আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছ।
আবার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।